বিয়ের পর ১০ বছর আমি সন্তানহীনা ছিলাম। ডাক্তার বলেছিল আমি কখনোই মা হতে পারবো না। আশাও ছেড়ে দিয়েছিলাম। আমার স্বামীর সাথে আমার সম্পর্ক ভালো যাচ্ছিল না। আমি বুঝতাম সে সন্তান চায় যে কোনো উপায়ে, কিন্তু সেই উপায় মুখ ফুটে আমাকে বলতে পারতো না, কারণ আমার বড় ভাইয়ের অধীনে সে চাকরি করে। আমি নিজেকে প্রস্তুত করলাম যে ওকে বলবো তুমি দ্বিতীয় বিয়ে করো, কিন্তু কোনোদিন পেরে উঠতাম না। বুক ভারী হয়ে আসতো কষ্টে। এভাবেই রসকসহীন জীবন কাটাচ্ছিলাম রোবটের মতো। হঠাৎ একদিন অনুভব করলাম মাতৃত্বকালীন লক্ষণগুলো আমার মধ্যে দৃশ্যমান। টেস্টের রেজাল্টও পজিটিভ আসলো। আমি এত খুশি হয়েছিলাম, আমার চেয়েও বেশি খুশি হয়েছিল আমার স্বামী। দেখতে দেখতে আমাদের একটা পুত্র সন্তান হয়। অপারেশন থিয়েটারে আধা হুঁশে শুনতে পাচ্ছিলাম ডাক্তার নার্সরা বলা বলি করছিল বেবির শরীরের তাপমাত্রা এত বেশি কেন। আমি বেশিক্ষণ ওদের কথা শুনতে পারলাম না। বাবুর কান্নার শব্দ শুনতে শুনতে ঘুমিয়ে পড়লাম। একটু পর যখন ওকে নিজের চোখে দেখলাম, আমি অবাক হয়ে রইলাম। এত সুন্দর শিশুর মা আমি। ওর চোখ দুটো গাঢ় সবুজ রঙের। বেশিক্ষণ এক নাগাড়ে তাকালে চোখ ধাঁধিয়ে যায়, তবুও আমি তাকিয়ে থাকি। সত্যি ওর শরীর অনেক গরম ছিল। আমার মনে হচ্ছিল যেন আমার হাত পুড়ে যাচ্ছে। তবুও আমি ওকে ছাড়ছিলাম না। বুকে জড়িয়ে ধরে রাখছিলাম। ওর নাম রেখেছিলাম শুভ। শুভ হওয়ার পর আমার স্বামী আর আমার মধ্যেকার সমস্ত সমস্যার সমাপ্তি ঘটে। খুবই সুখী মনে হতো নিজেকে। কিন্তু শুভ যতই বড় হচ্ছিল ততই ওকে আমার অস্বাভাবিক লাগতো। এমনিতেও তো ওর গায়ের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশিই থাকতো। যে কেউ ওকে ছুলেই বলতো, এমা, বাচ্চাটার গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। এছাড়াও শুভ অন্য বাচ্চাদের সাথে মিশতো না। একা একা আয়নার সামনে বসে হাত নাড়িয়ে নাড়িয়ে কথা বলতো। এটা অবশ্য আমি কিছু মনে করতাম না, কারণ বাচ্চা মানুষ একাই কথা বলবে। কিন্তু খানিকটা বড় হওয়ার পর ওর আয়নার রোগ গেল না। যদিও এখন আর কথা বলে না একা একা, কিন্তু আয়নার দিকে তাকিয়ে থাকে। আমার মা মজা করে বলতো, আমার নাতি নিজের রূপে নিজেই পাগল। কিন্তু আমার ভাল লাগতো না। দিনের বেলাটাই ও বেশিরভাগ ঘুমাতো, খুবই চুপচাপ থাকতো, একেবারেই কম কথা বলতো। আর ওর বাবাকে একদমই পছন্দ করতো না, এমনকি বাবা ডাকতোও না। ওই মনে হয় একমাত্র শিশু যে কিনা ৫ বছর বয়স থেকেই মাকে রেখে আলাদা ঘরে ঘুমাতে চাইতো। ৬ বছরেই ওকে আমি আলাদা ঘর দিলাম। ভাবলাম রাতে ভয় পেয়ে আমার কাছে চলে আসবে, কিন্তু আসলো না। আমি ওকে ভূতের ভয় দেখালাম। বললাম, একা ঘুমালে তোমার কাছে ভূতও আসবে। ও বলল, আমি ভূত ভয় পাই না মা। মাঝরাতে ওর ঘরে গেলেও দেখলাম ও জেগে আছে, আয়নার সামনে দাঁড়িয়ে আছে। আমি ওকে বকতাম। ও ঘুমাতে বিছানায় যেত, কিন্তু আমার মনে হতো ও ভান করছে। ও আসলে ঘুমায় না। ওর আচরণে আমি খুবই বিরক্ত হতাম। সবচেয়ে বিরক্ত হতাম ওর কথাবার্তায়। বকতাম ওকে। একদিন ওর বাবা বাসায় ফিরতে দেরি করেছে, ফোনও বন্ধ। আমি দুশ্চিন্তা করছি, আর ও আপন মনে আয়নার সামনে বসে হাসছে। ওর বয়স তখন ১৩। ১৩ বছরের ছেলে নিশ্চয়ই এত ছোট না যে বাবা ফিরছে না আর তাতে তার দুশ্চিন্তাও হচ্ছে না। আমি ওকে জিজ্ঞেস করলাম, শুভ, তোর কি বাবার জন্য চিন্তা হচ্ছে না? ও বলল, না, তোমার জন্য হচ্ছে। আমি অবাক হয়ে কারণ জানতে চাইলাম। ও বলল, কারণ বললে তুমি আমার উপর রাগ করবে। তবে একটা কথা শোনো, আজকে তোমার স্বামী তোমার জন্য রেইনবো কেক আনবে, কিন্তু ওইটা তুমি খেও না। শুভর কথা শুনে আমার খুবই রাগ হলো। তোমার স্বামী কি ধরনের ভাষা শুভ? বাবা বলতে পারিস না? শুভ নিরুত্তর। আমি ওকে পাল্টা প্রশ্ন করলাম, তোর বাবা রেইনবো কেক আনবে, এটা তোকে কে বলেছে? ও বলল, আমি জানি। ওর এমন আধ্যাত্মিক কথাবার্তায় আমি অভ্যস্ত। তাই আর জিজ্ঞেস করলাম না যে সে কিভাবে জানে, কারণ আমি জিজ্ঞেস করলেও সে উত্তর দিবে না। আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, তোর বাবা কেক আনলে আমি খাবো না কেন? তুই আমাকে কারণ না বললে আমি কিন্তু খাবই। শুভ নির্লিপ্তভাবে বলল, কেকের মধ্যে বিষ মিশিয়েছে তোমাকে মেরে ফেলার জন্য। আমি দাঁতে দাঁত চেপে জিজ্ঞেস করলাম, আমাকে কেন মারবে? শুভ আগের মতোই ভাবলেশহীনভাবে বলল, কারণ ওনার রিমি নামের একটা মেয়ের সাথে প্রেমের সম্পর্ক। তোমাকে পথ থেকে সরিয়ে ওর সাথে বিয়ে করবে। আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। কষিয়ে শুভর গালে একটা চড় মারলাম। বললাম, আর একটাও ফালতু কথা বলবি না। রেনবো কেক এই শহরে পাওয়া যায় না। আর তার উপর রাত বাজে ১২টা। শুভ কিছুই বলল না, খালি আয়নার দিকে তাকিয়ে রইল। খানিক বাদে কলিং বেল বাজলো। দরজা খুলে দেখি শুভর বাবা এসেছে।
জিজ্ঞেস করলাম, তোমার ফিরতে এত লেট হলো কেন? আর ফোন ধরোনি কেন? সে বলল, আমার কলিগ আশাদের বাসায় গিয়েছিলাম। আজ ওর বিবাহ বার্ষিকী ছিল। তুমি তো এমনিতেও কোথাও যাও না, তাই তোমাকে বলিনি। আর ফোন হ্যাং হয়ে গিয়েছিল, একটু আগে ঠিক হয়েছে। বাসার কাছেই ছিলাম, তাই তোমাকে আর ফোন করিনি। বলেই শার্ট খুলে হাত মুখ ধুতে গেল। তখন শার্টের বোতাম খুলে পকেট থেকে ওর ফোন বেজে উঠল। আমি রিসিভ করলাম। ওপাশে একটা মেয়ের কণ্ঠ শোনা গেল। আমি বললাম, আপনি কে? সে বলল, আমি রিমি। সাদিক ভাই ঠিকমতো বাড়ি ফিরেছে? আমি একটা ধাক্কার মতো খেলাম। শুভও তো রিমি নামের কারো কথাই বলছিল। ততক্ষণে শুভর বাবা চলে এসেছে আমার সামনে। এসে ফোন নিয়ে তার ঠিকভাবে ফিরার কথা বলে রেখে দিল। বলল, রিমি আমার কলিগ আসাদের বউ। আমি নিজেকে সামলালাম। ছি, কী সব ভাবছি আমি। তখন হঠাৎ শুভর বাবা বলল, ও আচ্ছা, ভুলেই গিয়েছিলাম। তোমার জন্য রেনবো কেক এনেছি, আমার ব্যাগে দেখো। আমি ওর কথায় একটা ধাক্কার মতো খেলাম। রেইনবো কেক দেখে আমি সত্যিই স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। কেউ যেন আমার শ্বাস-প্রশ্বাস আটকে দিয়েছিল। আমি শুভর দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলাম। শুভর বাবা বলল, কি হলো? এমন করছো কেন? কেকটা খাও। আমি আর নিজেকে সামলাতে পারছিলাম না। আমাকে কেক খাওয়ানোর এতই তাড়া হবে নাই বা কেন? আমি যত তাড়াতাড়ি মরবো, ততই তো তোমার লাভ। আমাকে বিষ মেশানো কেক খাইয়ে রিমিকে বিয়ে করবে। শুভর বাবা বলল, কি বলছো এসব পাগলের মতো? আর রিমি এলো কোথা থেকে? আজকেই আমি রিমিকে জীবনে প্রথম দেখলাম। আর কেকে বিষ থাকবে কেন? আমি শুভর বাবার কোনো কথাই বিশ্বাস করতে পারলাম না। রাগে কাঁপতে কাঁপতে বললাম, আমি এক্ষুনি পুলিশে কমপ্লেন করব। হয়তো আমি সেদিন সত্যি থানায় ফোন করতাম, কিন্তু তার আগেই সাদিক নিজেই আমার সামনে রেইনবো কেকটা খেয়ে ফেলল। বলল, কই বিষ? আমার কিছু হয়েছে কি? তখন আমি সম্বিত ফিরে পেলাম। সাদিক তার বন্ধু আসাদকে ফোন করলো, বলল রিমিকে দিতে। তখন রিমিকে সে খোলাখুলি সব বলল। এসব শুনে রিমি কান্না করে দিল। আসাদও রাগারাগি করলো তার বউয়ের নামে এমন অপবাদ দেওয়ার জন্য। সাদিক এবার আমাকে রাগী কণ্ঠে জিজ্ঞেস করলো, কে বলেছে তোমাকে এসব? শুভ বাঁদরটা? আমি অস্বীকার করলাম, কারণ এর আগেও শুভ এমন উদ্ভট কথা বলে সাদিকের কাছে শাস্তি পেয়েছে। তাই আমি আর আজকের ওকে বিপদে ফেলতে চাই না। যা শাস্তি দেওয়ার আমি পরে দিব। আমি সাদিকের কাছে ক্ষমা চাইলাম, কাঁদলাম, ব্যাপারটা বাড়তে দিলাম না। পরদিন আমি শুভকে জেরা করার জন্য ওর রুমে গেলাম। দেখলাম দরজা বন্ধ। কান পেতে রইলাম ও রুমে কি করে। দেখলাম ও খুব কাঁদছে, বিড়াপের মতো। আর কি যেন বলছে। সব কথা বুঝতে না পারলেও খানিক যেটা আমি বুঝলাম তা হলো, ও কারোর কাছে আরেকটা সুযোগ চাইছে। কাঁদতে কাঁদতে বলছে, আমাকে আরেকটা শেষ সুযোগ দিন। কাকে বলছে এসব? ওর তো ফোনও নেই। আমি ওর রুমের ডুপ্লিকেট চাবি নিয়ে এসে আস্তে দরজা খুললাম। দেখলাম ওর ঘরে থাকা বড় আয়নাটার সামনে ও ক্ষমা চাওয়ার ভঙ্গি করে বসে আছে আর কাঁদছে। আমি ওকে ডাকলাম, শুভ, তুই এমন করছিস কেন? শুভ আমাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল। সেই দিনের পর থেকে ওর আয়নার রোগ সেরে গেল। আর আয়নার সামনে বসে থাকে না। রোজ স্কুলে যায়, বাড়ি ফিরে হোমওয়ার্ক করতে বসে আর পাঁচটা বাচ্চার মতোই। তবে খুবই বিষণ্ণ হয়ে থাকি সবসময়। এভাবে মাস ছয়েক কাটার পরে আমি জোর করে ওকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গেলাম। খুবই নামকরা ডাক্তার উনি। গিয়ে দেখলাম আরো বেশ কিছু পেশেন্ট আমাদের মতোই অপেক্ষা করছে। ডাক্তার শুভর সাথে একা কথা বলতে চাইলেন, তাই আমি ওয়েটিং জোনে বসলাম। আমার পাশে বসে থাকা ভদ্রমহিলার সাথে টুকটাক গল্পও হলো। উনি জানালেন উনার মেয়ের জন্য এসেছেন। মেয়েটার নাম সারিনা। মেয়েটা নাকি ইদানিং হঠাৎ হঠাৎ খুব কান্নাকাটি করে, কিন্তু কারণ জিজ্ঞেস করলে বলে জানি না। খুব কান্না আসে, কিন্তু কেন আসে জানি না। কান্না করার কথা পরে অস্বীকার করে। ভদ্রমহিলা আমাকে হাতে ইশারা করে ক্লিনিকের বারান্দায় দাঁড়িয়ে থাকা এক কিশোরীকে দেখালো। আমি দেখলাম আমার শুভর বয়সী মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে, একদমই স্বাভাবিক দেখাচ্ছে। এর মধ্যে শুভ ডাক্তারের কেবিন থেকে বের হলো।
হঠাৎ শুভ বারান্দার দিকে তাকিয়ে দৌড়ে সারিনা নামক মেয়েটার দিকে ছুটে গেল। আমি আর সারিনার মাও পিছন পিছন গেলাম। শুভ গিয়ে সারিনার হাত ধরে ফেলল, বলল, আমাকে চিনতে পারছো? সারিনা এক আকস্মিক ঘটনায় ভয় পেয়ে গেল। সে বলল, না, আমি তোমাকে চিনি না, হাত ছাড়ো। কিন্তু শুভ বারবার চিৎকার করে একই কথা বলে যাচ্ছিল যে মেয়েটার তাকে চেনা উচিত। ততক্ষণে ক্লিনিকের দুইজন কর্মচারী এসে শুভ্রর হাত ছাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু দুইটা প্রাপ্তবয়স্ক লোক কিছুতেই ওর সাথে পেরে উঠছিল না। ও ধাক্কা দিয়ে লোকগুলোকে ফেলে দিল। এদিকে সারিনা ভয়ে কাঁদতে শুরু করলো। এমন সময় ডক্টর ফাতেমা নিজে কেবিন থেকে বেরিয়ে এসে শুভকে বলল, শুভ, তুমি ওর হাত ছাড়ো, ও তো আর পালিয়ে যাচ্ছে না। তুমি আগে বলো, তুমি ওকে কিভাবে চিনো? তোমার বন্ধু? তোমার ক্লাসে পড়ে? সারিনার মা বলল, না না, আমার মেয়ে তো গার্লস স্কুলে পড়ে। শুভ বলল, আমি সত্যি সত্যি ওকে চিনি। ডক্টর ফাতেমা বলল, আচ্ছা, চিনলে? প্রথমে বলো তো ওর নাম কি? এবার শুভ চুপ করে রইল, অসহায়ের মতো তাকালো। সারিনার হাত ছেড়ে বলল, চলো মা, বাড়ি যাব। সারিনার মা ইচ্ছে মতো শুভকে বকল। ডাক্তার ফাতেমা আমাকে 5 মিনিটের জন্য তার কেবিনে ডাকলেন। বললেন, আপনি ঘাবড়াবেন না, নতুন নতুন টিনেজে পা দিয়েছে, এই বয়সে কাউকে ভালো লাগা স্বাভাবিক। এই মেয়ের চেহারার সাথে হয়তো ওর কোনো বান্ধবীর চেহারার মিল আছে। আমি অবাক হয়ে গেলাম। বললাম, আমার ছেলে একটা বাচ্চা, ও কোনো মেয়েদের দিকে তাকায়ও না। আপনি কি বলছেন এসব? ডক্টর দীর্ঘশ্বাস ফেলে বলল, 14 বছরে কেউ বাচ্চা থাকে না। আপনি ওর দিকে আরো ভালোভাবে খেয়াল করুন। আমি আর শুভ রিকশায় করে বাড়ি ফিরছি। ওকে এই ব্যাপারে জিজ্ঞেস করব, কিন্তু কিভাবে শুরু করব বুঝতে পারছিলাম না। হঠাৎই শুভ বলল, আচ্ছা মা, তুমি কি তোমার স্বামীকে অনেক ভালোবাসো? আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, কত তোমাকে শিখাবো? শুভ নিজের বাবাকে এভাবে সম্বোধন করে না। উনি মারা গেলে কি তুমি খুব বেশি কষ্ট পাবে মা? আমার মন চাইলো শুভর গালে একটা চড় মারি, কিন্তু মনকে বোঝালাম ও মানসিকভাবে বিক্ষিপ্ত হয়ে আছে। শুভ আবারও বলল, উনাকে তুমি ছেড়ে দাও মা, উনার চারিত্রিক সমস্যা আছে। আমি তোমাকে প্রমাণও দিতে পারি। আমি এবার আর সহ্য করতে পারলাম না। শুভর গালে একটা চড় বসিয়ে দিলাম। চুপ থাকো বেয়াদব ছেলে। সারিনা নিজের ঘরে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। কিছুতেই সে আজকের দিনের ঘটনাটা ভুলতে পারছে না। এই ছেলে নিশ্চয়ই পাগল। অবশ্য ওটা তো পাগলদেরই জায়গা। কেন যে ওর মা ওকে নিয়ে গেল ওখানে? সারিনা মনে করার চেষ্টা করে ও নাকি মাঝে মাঝে খুবই কাঁদে। কই, ওর তো মনে পড়ে না। এসব ভাবতে ভাবতে সারিনা ঘুমিয়ে পড়ে। মাঝরাতে হঠাৎ দরজায় টোকা দেওয়ার আওয়াজ শুনে সারিনার ঘুম ভাঙে। ও ঘরের আলো জ্বালে, দেখে দরজা খোলাই। তাহলে এমন অদ্ভুত আওয়াজ আসছে কোত্থেকে? সারিনা খেয়াল করলো আওয়াজটা কেউ কাঁচের উপর করছে, ওর রুমের জানালার কাচের। ও ভয় পেয়ে গেল। ওদের বাসা 7 তলায়, আর আশেপাশে কোনো বাড়ি নেই। তাহলে জানালায় কেউ কিভাবে আওয়াজ করবে? সারিনা রুম থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিল, কিন্তু বের হওয়ার সময় ড্রেসিং মিররে চোখ পড়ায় সে অবাক হয়ে গেল। সেই আয়নায় একটা ছেলে দাঁড়িয়ে আছে। সে ভেতর থেকে কিছু বলতে চেষ্টা করছে, কিন্তু কোনো আওয়াজ আসছে না। তাই সে জোরে জোরে আয়নায় নক করছে। এই ছেলেটি হাসপাতালে সারিনার হাত ধরে টানাটানি করছিল। সারিনা ভয়ে অজ্ঞান হয়ে গেল। সারিনা বসে আছে ডক্টর ফাতেমার সামনে। সারিনার মায়ের কাছ থেকে ডক্টর ফাতেমার গত রাতের ঘটনা সবটাই শুনেছে। তিনি সারিনাকে বলল, তুমি দেখেছো তোমার ঘরের আয়নার ভিতরে একটা ছেলে ছিল? ওই ছেলেটা যে তোমাকে ডিস্টার্ব করছিল? সারিনা হ্যাঁ সূচক মাথা নাড়ালো। ডক্টর হেসে বলল, শোনো, কাল যে ওই ছেলে হুট করে তোমার হাত ধরেছিল, তাই তুমি ভয় পেয়েছিলে, আর অতিরিক্ত ভয় পেলে আমাদের মস্তিষ্ক বিক্ষিপ্ত হয়ে যায়। সে ভুলভাল জিনিস দেখে। তুমিও তাই দেখেছো। পর্যাপ্ত ঘুম আর বিশ্রাম নিলে এই হ্যালুসিনেশন কেটে যাবে। সারিনা আবারও হ্যাঁ সূচক মাথা নাড়ালো। সারিনাকে নিয়ে ওর মা বাড়িতে ফিরে এলো।
মা আজকের অনেক মজার মজার সব খাবার রান্না করার প্রস্তুতি নিচ্ছে। বাবাও খুব হাসি খুশি। মা জানালেন, তোর বড় ভাই আসবে কালকের ফ্লোরিডা থেকে, তাই এখন থেকেই বাড়িতে সাজ সাজ রব। সারিনা অবাক হয়ে শুনছে, কারণ তার যে বড় ভাই আছে এটা সে আজকেই প্রথম শুনল। কই, তার স্মৃতিতে তো কিছুই নেই। শুভ বসে আছে ওর বাবার সামনে। আমি শুভর বাবাকে অনেকবার বললাম যে তুমি অফিসে যাও, আমি ছেলেকে বকবো, কিন্তু আমার কথা সাদিক শুনলই না। সাদিক আজকের শুভর সব খাতা চেক করছে। সেখানে কোনো অঙ্ক, বাংলা এসব লেখা নেই। কি সব অদ্ভুত আঁকিবুকি করা সব খাতায়। শুভ বরাবরই খারাপ ছাত্র, কিন্তু এমনটা যে ও করে আমার ধারণাতেই ছিল না। শুভর বাবা রাগী চোখে শুভর দিকে তাকিয়ে আছে। শুভও ওর বাবার চোখে চোখ রেখে তাকিয়ে আছে। এতে সাদিক বারবার চোখ নামিয়ে নিচ্ছে, কারণ শুভর চোখের দিকে এক নাগাড়ে অনেকক্ষণ তাকিয়ে থাকা যায় না। ওর বাবা বলল, তোমার সাহস দেখে আমি অবাক। এত টাকা খরচ করে আমি তোমাকে বই খাতা কিনে দিই, কি এসব ছাতার মাথা আঁকার জন্য? সাদিক প্রায় আধা ঘন্টার মতো শুভকে ধমকালো, কিন্তু শুভ নিরুত্তর। এতে সাদিক আরো ক্ষিপ্ত হলো। শুভর খাতাগুলো পুড়ে ফেললো। আমার দিকে তাকিয়ে বলল, আমার ছেলে হয়ে সে এমন বেয়াদব হয়েছে কেন বলো তো? শুভ ঠান্ডা গলায় বলল, আমি আগেও বলেছি, আবারও বলছি, আমি আপনার ছেলে নই। আর এটা আমি রাগ করে বলি না, এটা সত্যি। তাই আপনি বারবার নিজেকে আমার বাবা দাবি করবেন না, এতে আমার রাগ হয়। কথাগুলো বলে শুভ নিজের ঘরে চলে গেল। সাদিক আমার দিকে তাকিয়ে বলল, তোমাকে তো মাই ডাকে, তাহলে আমাকে বাবা ডাকে না কেন? আমি সাদিকের দিকে তাকিয়ে রইলাম। ও কি আমাকে সন্দেহ করছে? সারিনার বড় ভাইয়ের নাম সাদমান। অবাক করা ব্যাপার হলো, সাদমানও সারিনাকে জিজ্ঞেস করলো, ও তাহলে তুমিই সারিনা? সারিনা অবাক হয়েছে, কারণ তার না হয় কিছু মনে থাকে না, তাই বলে তার ভাইও তাকে চিনবে না? এই কেমন কথা? সারিনার বারবার মনে হচ্ছে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। তার ভাই তার সাথে গল্প করছে নিজের এক্স গার্লফ্রেন্ড নিয়ে। তার গার্লফ্রেন্ড নাকি সারিনার মতো দেখতে ছিল। এ কেমন কথা? বারবার কথা চলে সারিনার গায়ে হাত দিচ্ছে। সারিনার খুবই অস্বস্তি হচ্ছে। চরম অস্বস্তির ঘটনাটা ঘটল সেদিন রাতে। সারিনা দরজা খুলেই ঘুমায় ভয়ের কারণে। মাঝরাতে হঠাৎ সে কারো উপস্থিতি টের পেল ঘরে। তাকিয়ে দেখলো আর কেউ নয়, সাদমান। সে খুব অশ্লীলভাবে কথা বলছিল সারিনার সাথে। সারিনা চিৎকার করে ওর মাকে ডাকার সময়ই সাদমান ওর মুখ চেপে ধরল। সারিনা বুঝতে পারল আজকের ওর কপালে খারাপ কিছু আছে। তবুও নিজেকে বাঁচাতে শেষ চেষ্টা করলো সে। আর অবাক করা বিষয় হলো, ও সাদমানের থেকে নিজেকে ছাড়িয়ে নিতে সক্ষম হলো। সাদমানের গালে নিজের সর্বশক্তি দিয়ে চড় মারল সারিনা। ওর থাপ্পড়ের চোটে ফ্লোরে পড়ে ঠোঁট কেটে রক্ত বেরোতে লাগলো সাদমানের। সারিনা অবাক হয়ে গেল, এত শক্তি ওর! সাদমান দেখলো সারিনার চোখের মণি দুটো আর কালো নেই, গাঢ় সবুজ রঙা। সে ভয়ে চিৎকার করতে লাগলো। ততক্ষণে বাবা মা চলে এসেছে এখানে। তারা বাইরে থেকে দরজা নক করছে। সারিনা দরজা খুলল। মা বাবাকে সে সাদমানের খারাপ উদ্দেশ্যের কথা জানালো, কিন্তু অবাক ব্যাপার হলো বাবা মা ওকে বিশ্বাস না করে সাদমানের পক্ষে কথা বলছে, উল্টা ওকে বকাবকি করছে। তাদের ভাষ্যমতে তাদের ছেলে নির্দোষ, সারিনাই দোষী। এক পর্যায়ে সারিনার মা বলল, এই মেয়েকে ঘরে জায়গা দেওয়াই উচিত হয়নি, হতে পারে কোনো খারাপ মেয়ে। সেদিন রাতে মায়া না দেখালেই হতো। আজ আর আমার ছেলেকে এত বড় অপবাদ সহ্য করতে হতো না। হঠাৎ সারিনার অনেক কিছু মনে পড়তে লাগলো। একদিন রাতে চোখ খুলে সারিনা দেখেছিল এই ভদ্রলোক আর ভদ্র মহিলাকে। তারা সারিনাকে নাম ঠিকানা এসব জিজ্ঞেস করছে, কিন্তু সারিনা কিছুই বলতে পারল না। তারপর থেকে মাস ছয়েক হলো সারিনা এখানেই আছে। নিজের মেয়ের মতোই দেখে ওরা সারিনাকে। সারিনার নামটাও ওরাই দিয়েছে। সারিনার চারপাশটা কেমন ঘোরাতে লাগতে লাগলো। 6 মাস আগে সে কোথায় ছিল সেই স্মৃতি ওর মনে নেই। এখন ও কি করবে তাও ওর মাথায় ঢুকছে না।
হঠাৎ ও দেখলো ওর সামনে থাকা আয়নাটা কেমন দুলছে, যেন এটা আয়না নয়, স্বচ্ছ কোনো সরোবরের পানি। সারিনা ধীরে ধীরে আয়নার দিকে এগিয়ে গেল, তার হাত আয়নায় রাখলো, খেয়াল করলো হাতটা আয়নার ভিতরে ঢুকে গেছে। সারিনাও পানিতে নামার মতোই আয়নায় চলে গেল। পিছন থেকে চিৎকার আসতে লাগলো, সবাই ভূত ভূত বলে চেঁচামেচি করছে। সারিনা বেশিক্ষণ শুনলো না, সে এখন অন্য একটা জগতে। এখানে সবই আগের জগতের মতো, কিন্তু কোনো লোকজন নেই। কোথায় যাবে সারিনা জানে না। কার যেন পায়ের ছাপ মাটিতে। সারিনা সেই ছাপ ফলো করতে লাগলো। পায়ের ছাপগুলো আসলে শুভর। শুভও এই পথ দিয়েই সারিনার আয়নায় দৃশ্যমান হয়েছিল। সারিনা ধীরে ধীরে পায়ের ছাপের শেষ প্রান্তে চলে এলো। শুভকে বিছানায় বিমর্ষ হয়ে বসে আছে। হঠাৎ সারিনাকে দেখে সে বলল, তুমি? আমার মন বলছিল তুমি আসবে। শুভ হাত বাড়িয়ে দেয়। সারিনা আছে একটা ঘোরের মধ্যে। সে নিজের অজান্তেই শুভর হাত ধরে, বেরিয়ে আসে আয়না থেকে। এই আয়নাটাতে ছোট্ট থেকে শুভ একটা মেয়েকে দেখতো। মেয়েটাকে নাম জিজ্ঞেস করলে সে বলতো, আমাদের কোনো নাম হয় না। সারাক্ষণ শুভ ওর সাথে কথা বলতো। বড় হওয়ার পর বুঝলো আয়নাতে এই মেয়েটাকে তার মা দেখে না, সেই শুধু একা দেখে। সেই মেয়েটার এখনো একটা নাম আছে, সারিনা। কিভাবে সারিনা নাম পেল মেয়েটা শুভ জানে না। কিভাবেই বা আয়না জগতের বাইরে এলো তাও জানে না, তবে আজ নিশ্চয়ই জানবে। শুভকে সাদিক আজকের এতটা বকেছে যে শুভ রাতে ভাত খায়নি। অবশ্যই শুভর দোষ আছে। সে কিভাবে নিজের বাবাকে অস্বীকার করতে পারে। আমি ভাবলাম আজ ওর সাথে খোলামেলা ভাবে কথা বলবো। ও এমন কেন করে? সাদিক ঘুমানোর পরে আমি শুভর ঘরে গেলাম। গিয়ে যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এত রাতে ওর ঘরে একটা মেয়ে। আচ্ছা, এই মেয়েটা তো সারিনা। আমি দরজা আটকে জানতে চাইলাম, ব্যাপারটা কি? এত রাতে তুমি এই বাড়িতে কিভাবে এসেছো? আর কেনই বা এসেছো? এত রাতে বাড়ি থেকে বের হয়েছো? তোমার মা জানেন? তোমার যদি রাস্তায় বিপদ হতো তবে? শুভ বলল, মা, আমি তোমাকে একটা কথা বলি, তুমি মন দিয়ে শোনো। এটা তোমাকে আরো আগেই বলা উচিত ছিল। আমি জিজ্ঞেস করলাম, কি কথা? শুভ বলল, আমি মানুষ নই মা। কি? কোন ধরনের মজা এগুলো? মজা না মা, সত্যি। আচ্ছা সত্যি। তাহলে তুই কি বল শুনি? আমি জিন। তাই সাধারণ মানুষের থেকে আমার শরীরের তাপমাত্রা অনেক বেশি। কারণ আমি মানুষের মতো মাটির তৈরি নই। আমি শুভর কথা শুনে হাসবো না রাগবো বুঝতে পারছিলাম না। বললাম, শুভ, এত রাতে তোর রুমে একটা মেয়ে, তোর বাবা জানলে কি হবে ভাব। আমি চিন্তায় পাগল হয়ে যাচ্ছি আর তুই মজা করছিস। শুভ বলল, খামোকা মজা করব কেন? আমি এখানে আর থাকবো না মা। আমি শুভ আর সারিনার দিকে তাকিয়ে আছি। কিছু বুঝে ওঠার আগেই আমার কেমন অদ্ভুত লাগতে লাগলো। এরপর কি হলো আমার মনে নেই। যখন চোখ খুললাম দেখলাম শুভর রুমের মেঝেতে পড়ে আছি। ও কোথায়? আমি কি সেন্সলেস হয়ে গিয়েছিলাম? না না, মনে হয় সবটাই স্বপ্ন ছিল। শুভকে ডাকতে লাগলাম, কিন্তু ওর কোনো সাড়া নেই। ওর টেবিলের উপর একটা ডায়েরি দেখতে পেলাম। এটা তো শুভকে আমিই উপহার দিয়েছিলাম। ডায়েরি খুললাম, সেখানে এলোমেলোভাবে অনেক কিছু লেখা। মা, ছোট থেকেই আমি লক্ষ্য করেছি আমি সবার মতো নই। সবার মাঝে থেকেও আমার মনে হতো এরা কেউই আমার নিজের না। সবার সাথে মানিয়ে নিতে আমার খুবই কষ্ট হতো। আমি ভেবে পেতাম না কিভাবে তোমরা এত প্রখর আলোয় বাইরে যাও। আমার তো খুবই কষ্ট হতো, আর রাত হলে তুমি আমাকে ছাদে উঠতেও দিতে না। খালি বলতে, ভয় লাগে না তোর? আমি বুঝতে পারতাম না আঁধারে আবার কিসের ভয়। আঁধারে তো নিজেকে আড়াল করা যায়। স্কুল যাওয়া আসা এসবে যে আমার কত সমস্যা হতো তোমাকে কিভাবে বলবো। যাই হোক, এই পরিবেশে আমার যেমন থাকতে কষ্ট, তেমনি তোমাদেরও আমাকে নিয়ে সমস্যায় পড়তে হবে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি চলে যাব। তোমাকে কয়েকটা প্রশ্নের উত্তর দিই। আমি যে মানুষ নই সেটা আমি প্রথমে জানতে পেরেছিলাম সারিনার থেকে। ওই আয়নায় দৃশ্যমান হয়ে আমার সাথে কথা বলতো। আর আমার বাবার কখনোই মানুষ হতে পারে না। সে অবশ্যই আমাদের সম্প্রদায়ের কেউ। এ বিষয়ে তুমি ভালো জানবে। আর আমি সবসময় চেষ্টা করেছি আমার সম্প্রদায়ের কাছে ফিরে যেতে।
কিন্তু আমার মা যেন মানব সম্প্রদায়ের, তাই আমি সেখানে যেতে পারবো না কখনো, সারিনা বলল। কারণ আমি নাকি মানুষের মতো হয়ে গেছি, তাই নিজের অস্তিত্ব প্রমাণ করতে আমাকে একজন মানুষ হত্যা করতে হতো। তাহলেই ওরা বুঝতো আমি আসলেই মানুষ নই। আর আমাকে বলা হয় আমি যেন তোমার স্বামী, অর্থাৎ তুমি যাকে আমার বাবা দাবি করো তাকে খুন করতে। সত্যি কথা বলতে উনাকে মেরে ফেলতে আমার একটুও কষ্ট হতো না। কিন্তু তুমি তো আমার মা, তুমি কষ্ট পাবে ভেবেই আমি তো করিনি। আমি ভেবেছি আগে তোমার চোখে উনাকে খারাপ প্রতিপন্ন করব, যেন তুমি উনাকে অপছন্দ করো, এরপর উনি মারা গেলেও তোমার কষ্ট হবে না। তাই আমি রেইনবো কেক, রিমি সব বানিয়ে বলেছি। আরো নানাভাবেই চেষ্টা করেছি কিন্তু পারিনি। তুমি ভাবছো আমি কত খারাপ না? আসলেই আমি খারাপ। তবে তোমাকে আমি খুবই ভালোবাসি মা। যাই হোক, আমি যেহেতু মারতে পারলাম না, তাই জিন সম্প্রদায়ের প্রধান আমাকে বলবো আমি যেন এখানেই থাকি। কারণ আমার মধ্যে মানুষের লক্ষণ বিদ্যমান। আর কোনো জিন যেন আমার সাথে যোগাযোগ না রাখে। কিন্তু তবুও সারিনা আমার সাথে দেখা করতে এসেছিল, বিধায় ওকে শাস্তিস্বরূপ মানুষের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছিল সমস্ত স্মৃতি মুছে। আর তাই ও আমাকে হাসপাতালে চিনতে পারেনি। জিনদের দুইটা অনন্য ক্ষমতা হলো, তারা আয়নায় প্রবেশ করতে পারে আর বিভিন্ন পশু পাখির রূপ ধারণ করতে পারে। এই দুইটা ক্ষমতার একটাও আমার ছিল না। কিন্তু শেষে অনেক চেষ্টার পর আমি দেখলাম আমি আয়নায় প্রবেশ করতে পারি। আর এ কারণে হয়তো আমি আমার সম্প্রদায়ের কাছে ফেরত যেতে পারবো। আমাকে ক্ষমা করো মা। আমি তোমাকে ফেলে স্বার্থপরের মতো চলে যাচ্ছি। কিন্তু এখানে থাকতে আমার খুবই অস্বস্তি হয়। তুমি কি চাও আমার সারাটা জীবন অস্বস্তিতে কাটুক? আমি আর পড়তে পারলাম না। ও কি সত্যিই মানুষ নয়? ও হওয়ার আগে আমি অনেক ডাক্তার দেখেছি। এমনকি এ যুগের মানুষ হয়েও কত শত কবিরাজের কাছে গেছি। একজন মহিলা বলেছিল তার কাছে নাকি ৩টা জিন বন্দী। সে জিনের সাহায্যে অনেক কিছু করে ফেলতে পারে। আমি তাকে আমার স্বর্ণের রুলি ২টি দিয়েছিলাম। বলেছিলাম যে কোনো কিছুর বিনিময়ে আমি শুধু একটা সন্তান চাই। উনি আমাকে কিছু খেতে দিয়েছিল, তারপর আমি ঘুমিয়ে পড়েছিলাম। সন্ধ্যার দিকে ঘুম ভাঙলো। উনি হেসে বলল, সামনের মাসেই তুই খুশি হয়ে যাবি দেখিস। সত্যিই তাই হলো। উনি আসলে কি করেছিল আমি জানি না। উনাকে আমি আর কখনো খুঁজে পাইনি। সাদিককে সবটা বলতে হবে। সত্যি কি ও তবে শুভর বাবা নয়? আমার হাত পা কাঁপতে লাগলো। আমি সাদিককে সবকিছু বললাম। ও চুপ করে শুনলো, বলল, কোথায় শুভর লেখা দেখাও। আমি দেখালাম। ও দীর্ঘশ্বাস ফেললো, বলল, তোমার মাথা খারাপ হয়ে গেছে। এটা তো খালি পৃষ্ঠা, পুরো লেখা নেই। আর শুভ হতচ্ছাড়া নিশ্চয়ই বকুনিকে আমার উপর রাগ দেখিয়ে বাড়ি ছেড়ে চলে গেছে। কিন্তু চিন্তা করো না, একটু পরেই ফিরে আসবে। আমি হতভম্ব হয়ে সাদিকের কথা শুনছি। কি বলছে ও? আমি তো স্পষ্ট লেখাগুলো দেখতে পাচ্ছি। কিন্তু ও কেন পাচ্ছে না? শুভ কি শুধু চেয়েছে আমাকে সত্যিটা জানাতে? দেখতে দেখতে অনেক দিন পার হলো। শুভ আর ফিরল না। সাদিক থানায় রিপোর্ট করিয়েছে, কিন্তু কাজ হয়নি। হবে না সে তো আমি জানি। আমি সাদিককে সবসময় সত্যিটা বলি। ও বিশ্বাস করে না। আমাকে মানসিক ডাক্তার দেখায়। সব নাকি আমার মনের ভুল। আমি সত্যিই বুঝতে পারি না কোনটা সত্যি আর কোনটা মিথ্যা। আমি প্রায়ই আয়নায় শুভকে দেখি। ডাক্তার বলে এসব নাকি আমার কল্পনা। কিন্তু শুভ, সে তো আমার সন্তান ছিল। তাকে তো আমি কত কষ্ট করে বড় করেছি। তার কি মনে পড়ে না আমার কথা? ডাক্তার বলে আমি নাকি স্কিজোফ্রেনিয়ায় আক্রান্ত। যেহেতু আমি দেরিতে মা হয়েছি এবং জিন কোষে এমন কারো কাছে সাহায্যের জন্য গিয়েছি, তাই আমার মাথায় এটা ঢুকে গেছে যে আমার ছেলেটা হয়তোবা মানুষ না। জিনই হয়তো আমার ছেলেদের বাবা। অচেতনভাবে এসব ভাবার কারণেই আমি নাকি ভুলভাল কথা বলি। দেখি আমিও ডাক্তারের কথাই মেনে নিয়েছি। সবই হয়তো আমারই অবচেতন মনের ভাবনা। শুভ হয়তো আসলেই ওর বাবার উপর রাগ করে চলে গেছে। এরপর কোনো বিপদে পড়েছে, হয়তো মারা গেছে। হয়তো সারিনার শুভ ডায়েরি, যা সবই আমি দেখেছিলাম সব ভুল। কিন্তু তবুও আমি জানি আমি ভুল নই, কারণ আমি আমার চারপাশে শুভর অস্তিত্ব অনুভব করি। আমি একদিন সুসাইড করার চেষ্টা করেছিলাম, কিন্তু তখন আমার মনে হলো কেউ যেন আমার কানে কানে পরম মমতায় বলছে, এমন করো না মা, এমন করো না।
আমিও ওকে স্বপ্ন দেখি। কত বছর কেটে গেছে, সবাই ওকে ভুলে গেছে। কিন্তু আমি জানি ও বেঁচে আছে। ওর আর শারিনার খুব ফুটফুটে একটা মেয়ে হয়েছে। স্বপ্নেও আমাকে বলেছে, মা তোমার নাতনির একটা নাম রাখো। আমি নামের বইয়ে নাম খুঁজি, সবাই আমাকে পাগল বলে। আমি মেনেও নিই। আমি পাগল হয়ে যদি আমার সন্তানকে দেখতে পাই, তাহলে পাগল হওয়াটাই বা মন্দ কি?